প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। এই পর্বে আপনাদের সাথে আছি আমি মালিহা হোসাইন। ফেনীর খড়বাকৃতির মানুষের এক পরিবারে দুই ভাই ও এক বোন, তিনজন শারীরিক বাধা অতিক্রম করে অর্জন করেছেন স্নাতক ডিগ্রি। কোথাও কাজের সুযোগ না পেয়ে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে পরিবারে এনেছে অর্থনৈতিক মুক্তি। ফেনী সদর উপজেলার মটুবি ইউনিয়নের শাহপুর গ্রামের তাজুল ইসলাম টনি। তার পরিবারের ৫ সদস্যের মধ্যে স্ত্রী বিবি হাজেরা ছাড়া 2 ছেলে 1 মেয়ের শরীরের গঠন স্বাভাবিক আকৃতির নয়। টনির সন্তানেরা স্নাতক পাশের পর চাকুরি না পেয়ে 2023 সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি শুরু করেন। আসতে শুরু করে সফলতা। আইফোন ছাড়া তুই চলতে পারবি না। আমার আইফোন লই দিবেন, না হলে আমি ঘরে থাকবো না। বন্ধু বান্ধব ছাড়ি দাও। আব্বু জগ যাইলে গো বুঝবো বাপের হোটেলের কি দাম। ফেডে যান ভোট করে উঠবো তো ভোট করে চলে যাইব। তারা এই পর্যায়ে আছে ইনশাআল্লাহ, তাদের মাধ্যমে তারা চলতেছে, খাইতেছে, চলতেছে। তারা এই পর্যায়ে ভিক্ষা করিও খাইতে পারত, অসহায় কই দশের কাছে সাহায্য চাইতে পারত। এখন পর্যন্ত সাহায্য চাই না। এদেরকে দেখলে সাহায্য করবে না এরকম লোক আমি মনে করি না, নাই। কারণ কিছু না কিছু দেবে, কারণ তার কোনো কর্ম করে খাওয়ার কিছু নেই, কিন্তু এরা কারো কাছে হাত পাতে নেই। ওরা নিজেরাই কর্মমুখী, ওরা নিজেরাই কন্টেন্ট করতেছে, কন্টেন্ট করে টাকা উপার্জন করে চলার চেষ্টা করতেছে, কারো কাছে চাচ্ছে না কোনো কিছু। এইটাই আমি সাধুবাদ জানাই ওদেরকে, ওরা এগিয়ে যাক। আসলে আমরা এই লাইনে যখন আসি, আমাদের এই যে আমাদের পরিবারের আমার বাবা মা অনেক সাপোর্টে দিয়েছে। আমরা ভাইরা সব সময় চেষ্টা করি আমরা ভালো ভালো কন্টেন্ট আমাদের এই দর্শকের উদ্দেশ্যে তুলে ধরার। তো এই পর্যায়ে আমরা অনেক কষ্ট করেছি, অনেক বাধা বিপত্তি করেছি, কিন্তু এমন একটা পর্যায়ে আমাদের যখন ভিডিওগুলো ভালো ভিউ হচ্ছে না, তখন আমরা একটু চেষ্টা করলাম যে আমাদের আশেপাশে বা আমাদের ফেনী জেলার এই যে বড় বড় এই কন্টেন্ট ক্রিয়েটর এদের সাথে একটু প্রমোট করি, এদের সাথে একটু আমরা ভিডিও করি। তো আসলে ওনারা আমাদেরকে তেমন সময় দেয় নাই, আমাদেরকে সময় দেয় নাই, ওনারা ব্যস্ততা দেখিয়েছে। তো এরপরে আমরা একটা জেদ হিসেবে নিয়েছিলাম যে না, যা করব আমরা নিজেরাই করব, এমনকি আমরা দেশের সামনে এটা তুলে ধরব। তো আলহামদুলিল্লাহ আমাদের এই রমজান ভাই ফেস্টির ভিডিওগুলো দর্শকের কাছে এত ভালো লাগতেছে, তারা এত ভালো ভালো কমেন্ট করতেছে, তাদের ভালোবাসা আজকে আমরা এই পর্যায়ে এসেছি। আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, আমাদের ভিডিওতে সব সময় একটা মেসেজ থাকে। মেসেজটি হলো পারিবারিক মিলমিশ বাড়ানো ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা। শুরু থেকে না পাইলেও এখন সাপোর্ট করে, আশেপাশে বন্ধু বান্ধব সকলে আমাকে সাপোর্ট করে, মানে যথেষ্ট আমাকে আন্তরিকতা দেখায়। মানে ওদের সাথে আমার ক্লাসমেটরাও আমাকে মানে অনেক হেল্প করে। তারপরে তাদের সাথে আমাকে তালমিল নিয়ে চলায়, বুঝতে না যে আমি যে আকৃতিতে ছোট, এরকম বুঝতে যে না, ওইরকমভাবে আমার সাথে সবাই চলে। প্রথম যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তখন আমি একটা সরকারি চাকরির জন্য নানানভাবে চেষ্টা করি, চেষ্টাটা খুবই যথেষ্ট পরিমাণ করছিলাম। তখন এক পর্যায়ে দেখি যে আমি বারবার ব্যর্থ হচ্ছি। তো পরে চিন্তা করলাম যে আমি এমন কিছু করব যাতে পরিবারকে নিয়ে আমি সমাজে মাথা তুলে চলতে পারি। তো তখন থেকে আমি ওই লক্ষ্য নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর জগতে পা রাখি। তো ওই সময় আমার মনে হয়েছিল যে কন্টেন্ট ক্রিয়েটর কম্পিটিশন প্লাস হচ্ছে সফলতা, এটা মনে হয় আমার দ্বারা হবে না, কারণ বারবার ব্যর্থ হচ্ছে এখানেও। তো ব্যর্থতা যে সময় হচ্ছে, তখনই একটা কথা মাথায় আসে যে পরিবারের পাশে আমাকে দাঁড়াতে হবে, আমি যেহেতু বড় ছেলে পরিবারের। তো তখন আমি আমার আগ্রহ এবং চেষ্টাটা আরও 1000 গুণ বাড়িয়ে দিই। তখন থেকে চেষ্টা করতে করতে এই পর্যন্ত আপনাদের দোয়ায়, মা বাপের দোয়া এবং দর্শকের ভালোবাসা এই পর্যন্ত আসছি। সরকারি বরাদ্দ থেকে আর্থিক সহায়তা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক।
কারো যদি কোনোরূপ প্রতিবন্ধিতা থাকে শারীরিক, সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে সহায়তা করি। তো এই পরিবারটি সম্পর্কে আমি এখন জানলাম। আমরা চেষ্টা করব যে পরিবারটির পাশে থাকার, এবং আমরা আশা করছি যে আমরা তাদেরকে কোনো না কোনো একটি সাহায্যের আওতায় আমরা আনতে পারবো। আমি জানছি যে এই প্রতিবন্ধী কিছু না, যদি শিক্ষায় শিক্ষিত হয় তাহলে একটা সরকারি দপ্তরে একটা কর্ম পাইব। এখন ঠিকই ওইটারে এই অ্যাকাউন্টেন্ট সাইডে পড়াইছি, মাস্টার্স পাস করছে, যে দপ্তরে যোগাযোগ করে বা অ্যাপ্লাই করে সবাই আশাদে হবে, কারণ শেষ পর্যন্ত নিরাশ হয়ে যায়। আমার সন্তানদেরকে এই সুশিক্ষায় শিক্ষিত করে 10-এর মতো করে মাথা উঁচু করে চলার ব্যবস্থা করছি, এবং কি এরা যে এই কন্টেন্ট বানায় এর পিছে আমিও যতটুকু পারি সময় দিই, সহযোগিতা করি। তা আশা করি এরা যেভাবে অগ্রসর হচ্ছে আমি দোয়া করি একদিন সফলতা হবে। সব বাধা পেরিয়ে ধরা দেয় সাফল্য, সাফল্যের সাথে সাথে পরিবারে আসে অর্থনৈতিক মুক্তি। পুকুরে গোসল করা তেমন হয় না, তাই ভাবলাম আজকে আমরা ছেলেরা বাবাকে নিয়ে পুকুরে গোসল করব এবং আপনাদেরকে সাঁতার কেটে দেখাবো। শৈশবে পুকুরে নামলে যেন পানি থেকে উঠার কোনো খবরই থাকতো না। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন বাবা মায়ের সাথে এভাবে হাসি খুশি ও মিলেমিশে চলার, তাহলে দেখবেন আল্লাহ অনেক খুশি হবেন। গাছের ডালে ডালে ঝুলছে বাহারি রঙের বিশ্বখ্যাত বিদেশি আম। চাঁদপুরের এক উদ্যোক্তার বিদেশি 57 জাতের এই আমের বাগানে রয়েছে 2.5 শতাধিক গাছ। তার এই বিদেশি জাতের আমের বাগান দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভিড় জমান দর্শনার্থীরা। আর বাহারি রঙের এমন আম দেখে মুগ্ধ সবাই। চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজার এলাকায় পরিবেশ দূষণকারী ইটভাটা বন্ধ করে পরিত্যক্ত জমিতে হেলাল উদ্দিন নামের এক উদ্যোক্তা গড়ে তুলেছেন বিদেশি 57 জাতের এক আম বাগান। বিশ্বের সবচেয়ে দামি 20 প্রজাতির আম। এছাড়াও বাগানটিতে আছে লঙ্গান, আপেল, অ্যাভোকাডো, রামবুটান, আঙুর, ড্রাগন সহ বিভিন্ন প্রজাতির বিদেশি ফল গাছ। ডাকাতিয়া নদীর পাড়ে গড়ে তোলা এই বাগান দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে। বাগানটি ঘুরে দেখলাম। আসলে আমাদের দেশে বিশেষ করে এটা যতটুকু জেনেছি যে এটা একটা পরিত্যক্ত ইটভাটা, এবং ইটভাটার মধ্যে বালির মধ্যে যে বিদেশি আমের উৎপাদন হয়, এটা একটা অকল্পনীয় চিন্তা। এটা কোনোদিন আমরা চিন্তা করি না। আমি মনে করি এই হেলাল ভাই যে উদ্যোগ নিয়েছেন এবং এই যে বিদেশি আমের যে বাম্পার ফলন হয়েছে এখানে, সেই আমরা যদি নিজেরাও এই আমের উৎপাদন আমরা নিজ উদ্যোগে আমাদের নিজ আঙ্গিনাও করতে পারি, আমি যা দেখলাম এবং আমি নিজেই উৎসাহিত হয়ে আমি এবার চিন্তা করছি এবার আমি নিজে আমার বাড়িতে এই ধরনের বিদেশি আমের উৎপাদন করব। আমি শোনার পর আমি এখানে আসলাম দেখার জন্য। দেখে আসলে আম দেখে আমি আবির্ভূত এবং আমি আসলে আশ্চর্য হয়ে গেলাম যে বাংলাদেশের মতো এরকম একটা জায়গায়, এটা আসলে আমরা কখনো জানতাম না যে বিদেশি আম বাংলাদেশে হয়। তাও এটা একটা প্রত্যেকটি ইটভাটা ছিল, আর এই প্রত্যেকটি ইটভাটা এটাতে বালু দিয়ে ভরাট করার পরে সেই বালুতেই উনি দেখেছি কি নার্সিং করে পরিচর্যা করে আজকে এত সুন্দর দেখেছি বিদেশি জাতের আম এখানে উৎপাদিত হয়েছে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য মানুষের কাছ থেকে জানতে পারলাম যে ডাকাতিয়া নদীর পাড়ে
একটা ফ্রুট ভ্যালি একদতে যে বিভিন্ন প্রজাতির বিদেশি আম চাষাবাদ হচ্ছে, এবং আমি আজকে সরেজমিনে এসে দেখলাম যে আমাদের মতো চাঁদপুরের মতো একটা জেলাতে এই বিভিন্ন সুস্বাদুর এবং রঙিন আম চাষ হচ্ছে। এটা আসলে একটা প্রশংসনীয় উদ্যোগ এবং আমি ওনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং আমি আশা করি যে আমাদের চাঁদপুরে ওনার দেখা দেখি আরও অন্যান্য ব্যক্তিরা এই উদ্যোগটা গ্রহণ করবে এবং দর্শনার্থীরা এখানে এসে বাগানটা পরিদর্শন করবে, এবং বাগান থেকে যখন উনি আম হারভেস্টিং বা আম কালেক্ট করবে তখন এখান থেকে আমি আশা করি যেন ফ্রেশ আমটা ভোক্তা সাধারণ কিনতে পারবে। ব্যতিক্রম সব বিদেশি ফল চাষ করে এই উদ্যোক্তা ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছেন। আধুনিক কৃষি প্রযুক্তি এবং জৈব পদ্ধতি ব্যবহার করে বিষমুক্ত ফল উৎপাদন করা হচ্ছে এই বাগানে। এই বাগানে চাঁদপুরের ফ্রুট ভ্যালি এগ্রোতে 57 প্রজাতির আম আছে। অবশ্যই সত্য, সারা বিশ্বের বিভিন্ন ক্লাইমেট থেকে, বিভিন্ন ওয়েদার সাবকন্টিনেন্ট থেকে আমরা ঠান্ডার আম, শীতের আম, মরুভূমির আম, গরমের আম, সব ধরনের আম আমরা বাংলাদেশের আবহাওয়াতে আমরা নিয়ে এসে আমরা সফল হচ্ছি। আমরা বিভিন্নভাবে এটাকে পরীক্ষামূলকভাবে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করে আমরা যখন সফল হই তখন আমরা এটা বাংলাদেশে ছড়িয়ে দিই। আমরা মনে করি এই জাতগুলি সারা ওয়ার্ল্ডে বিখ্যাত, উচ্চ মূল্যের ফল ফসল, উচ্চ মূল্যের আম। সেই আমগুলো যদি বাংলাদেশে প্রচলিত যেসব কম মূল্যের আম আছে ওই আমগুলির বদলে এইসব আম যদি ভবিষ্যতে বাণিজ্যিক চাষ হয়, সারা দেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। আমি মনে করি আম চাষটা ব্যাপকভাবে যদি বাংলাদেশে ছড়িয়ে পড়ে তাহলে মানুষ আর স্বনির্ভর হবে, বেকাররা আর চাকরি করতে হবে না, বিদেশ যেতে হবে না। কয়েক ছোটো ছোটো আম বাগান গড়ে তোলে যদি আমরা এটাকে চাষ করতে পারি, যেহেতু লাভজনক, প্রচুর লাভজনক। গেল বছর বাগান থেকে আধুনিক প্রযুক্তি ও জৈব পদ্ধতিতে ভালো ফলন পাওয়া গেছে। এবছরও এমনটাই আশা উদ্যোক্তার। ভৈরবে চালু হয়েছে কৃষাণীর স্কুল, যেখানে ক্লাস হয় সপ্তাহে মাত্র একদিন। পাঠ গ্রহণ করা হয় খোলা আঙিনায় মেঝেতে বসে। এখানকার শিক্ষার্থীরা সবাই 25 থেকে শুরু করে 60 থেকে 70 বছরের। এই স্কুলের পরীক্ষার সময় লিখতে হয় না খাতায়। চলুন ঘুরে দেখে আসি স্কুলটি। শত ব্যস্ততার মাঝেও বেলা 11টা বাজতেই হাতের কাজ ফেলে কৃষাণীরা ছুটে যাচ্ছে নির্দিষ্ট একটি বাড়ির দিকে। প্রতি রবিবার এক একজন কৃষকের আঙিনায় পালা করে বসে কৃষাণীর স্কুল। এই স্কুলকে বলে পার্টনার ফিল্ড স্কুল। সেই স্কুলে 25 জন কৃষাণী হাতে কলমে কৃষি বিষয়ক শিক্ষা গ্রহণ করে। আধুনিক কৃষির বিভিন্ন বিষয়ে এক এক সপ্তাহে পাঠদান করা হয়। পাঠদান করেন সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। 2 থেকে 3 ঘণ্টা ব্যাপী এই পাঠদান শেষে নেওয়া হয় পরীক্ষা। আগে তো একসময় আমরা বাপ-দাদারা যেভাবে কৃষি করতো আমরা এভাবে করে আসছি। এখন সারার মাধ্যমে আমরা নতুন নতুন প্রযুক্তির সাথে আমরা জড়িত হইতেছি, অনেক কিছু জানতেছি, আমরা অনেক কিছু শিখাইতেছে, হাতে কলমে শিখাইতেছে। এই স্কুলের মাধ্যমে আমরা অনেক কিছু জানতাম পারছি, কিভাবে বিভিন্ন ফসল, ধান, শাক সবজি, অন্যান্য যে ফসল টসল আছে এই প্রত্যেক ফসল কিভাবে উৎপাদন করতে হইব, আধুনিক প্রক্রিয়ার মাধ্যমে, আধুনিক জাতিয়ার মাধ্যমে কিভাবে উৎপাদন করতে হইব, এইগুলো আমরা জানতাম পারছি। আমরা প্রতি রবিবারে এখানে আসি স্কুলে, কৃষি স্কুল আর কি, বলে পার্টনার ফিল্ড স্কুল। আমরা এখানে অনেক শেখার জন্য আসি, কিভাবে আমরা উন্নত ফসল করব, আমরা বীজ কিভাবে রোপণ করব, আমরা জ্বালা কিভাবে তৈরি করতে হবে ক্ষেতের মধ্যে, এটা আমরা অনেক কিছু জানতে পারি।
শিক্ষার্থী কৃষাণীরা জানান এই স্কুলের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে তারা বেশ লাভবান হচ্ছেন। চীনের নভোচারীরা মহাকাশে হাঁটার অভিজ্ঞতা অর্জন করলো গেল কয়েকদিন আগে। শেনজু 20 মহাকাশযানের নভোচারী ছিল তারা। নভোচারী চেনডং ও চেন জংরুই মহাকাশে 8 ঘন্টা সময় নিয়ে হেঁটেছেন বলে জানিয়েছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা। এদিকে চীনে হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধন হলো সম্প্রতি। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। নভোচারী চেনডং ও চেন জংরুই মহাকাশে 8 ঘন্টা সময় নিয়ে হেঁটেছেন বলে জানিয়েছেন চীনের মহাকাশ গবেষণা সংস্থা। নভোচারী চেনডং দ্বিতীয়বারের মতো ও নভোচারী চেন জংরুই প্রথমবারের মতো মহাকাশে হাঁটার এই অভিজ্ঞতা অর্জন করলেন। এপ্রিল মাসে নভোচারীরা তিয়াঙ্গং স্পেস স্টেশনে প্রবেশের পর ইভিএ স্যুট, ইমার্জেন্সি মেডিকেল পরীক্ষা সহ আরও কিছু গবেষণার পর এই 2 নভোচারী মহাকাশে হেঁটেছেন। মহাকাশ গবেষণা নিয়ে চীনের অনেক পরিকল্পনাই দ্রুত বাস্তবে রূপ নিচ্ছে। চীনের মহাকাশ গবেষণা সংস্থা মঙ্গল গ্রহে সম্প্রতি একটি গবেষণা যান পাঠিয়েছে। চাঁদের অন্ধকার অংশেও গবেষণা যান পাঠিয়েছে দেশটি। 2030-এর আগে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা আছে চীনের। এদিকে চীনের ঝিলিক প্রদেশে হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধন করা হলো। কার্বন নিঃসরণ কমিয়ে যা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। একবার ফুয়েল নিলে চলতে পারবে 320 কিলোমিটার। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।